স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। কিশলয়ের অগ্নিবাণের আজকের যুদ্ধের স্পেশাল সেগমেন্টে আপনাদের জানিয়ে রাখি, মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে, যুদ্ধের আঁচ বাড়ছে। শুধু তাই নয়, এবার নিউক্লিয়ার ওয়ার, পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছে। প্রথম ব্রেকিং নিউজ কিশলয়ের অগ্নিবাণে আপনাদের স্ক্রিনে নাতানজ পরমাণু কেন্দ্রে হামলার খবর উঠে আসছে। বিগ ব্রেকিং নিউজ, ইরানের পরমাণু কেন্দ্রে হামলার অভিযোগ। ইরানের পরমাণু কেন্দ্রে হামলার অভিযোগ উঠে আসছে। নাতানজ পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল বলে দাবি করছে ইরান। বড় ব্রেকিং নিউজ, গোটা বিশ্বের ইতিহাস বদলে যেতে পারে। ইরানের পরমাণু কেন্দ্রে হামলার অভিযোগ উঠছে। ডান দিকে ছবি দেখাচ্ছি এবং স্পষ্ট হচ্ছে, যদি সত্যি এই হামলা হয়ে থাকে, ইরান যে দাবি করছে, তাহলে ভয়ঙ্কর পরিণতি হবে, ভয়ঙ্কর পরিণতি হবে। ড্রোন ভিজুয়াল দেখাচ্ছি, ওপর থেকে এই প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টার্গেট। এখানে রয়েছে নাতানজ পরমাণু কেন্দ্র। সরাসরি ওপর থেকে একটা মিসাইল হামলা হলো এবং গোটা এলাকা ভয়ঙ্কর বিস্ফোরণ। দেখুন, মাশরুম ক্লাউডের মতো, যেটাকে পরমাণু কেন্দ্রে ভয়ঙ্কর যদি বিস্ফোরণ হয়, যে শব্দ, যে আওয়াজ, যে বিস্ফোরণের ভয়ঙ্কর পরিণতি হচ্ছে, গোটা এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে। আর নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা যদি হয়ে থাকে, তাহলে গোটা বিশ্বের ইতিহাস আরও একবার বদলে যাবে। পরমাণু বিকিরণের দিকে হতে পারে গোটা পরিস্থিতি। বড় ব্রেকিং নিউজ একদম শুরুতে, এবার কি পরমাণু যুদ্ধ, এবার কি পরমাণু যুদ্ধ হতে চলেছে। ইরানের পরমাণু কেন্দ্রে হামলার অভিযোগ উঠে আসছে। শুধু ইরানের ওপর হামলা হচ্ছে তাই নয়, পাল্টা হামলা করছে ইরান। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আমেরিকার 3টে ফাইটার জেট ধূলিসাৎ হয়ে গেল। ব্রেকিং নিউজ কিশলয়ের অভিযানের এই মুহূর্তে আমেরিকার 3টে ফাইটার জেট ধূলিসাৎ হয়ে গিয়েছে বলে খবর। 3 মার্কিন ফাইটার জেট ধ্বংস হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে 3টি মার্কিন ফাইটার জেট। মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর এবং সেই খবর উঠে আসছে। মার্কিন যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইরানের। ইরান বলছে তারা মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস করেছে। সেই ছবি দেখাবো, ভয়ঙ্কর ছবি দেখুন। একদম নিয়ন্ত্রণ হারিয়ে মার্কিন F-15 যুদ্ধ বিমান আকাশ থেকে খসে পড়ছে। ইরান দাবি করছে তারাই এই যুদ্ধ বিমান ধ্বংস করেছে। কুয়েতের আকাশে ছবিগুলো দেখুন, একের পর এক বিমান, এই কালো ধোঁয়া এবং আকাশের দিকে দেখুন, মার্কিন যুদ্ধ বিমানগুলো আকাশ থেকে টপ টপ করে ফলের মতো পড়ছে। দেখুন কি অবস্থা, দেখুন পরিস্থিতি, দেখুন পরিস্থিতি। ঘুরছে বিমান, অর্থাৎ সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে, পাক খাচ্ছে। দেখুন ঘুরছে, দেখুন ঘুরছে। এই F-15 যুদ্ধ বিমানের এই অবস্থা করেছে। ইরান বলছে তারা এই যুদ্ধ বিমান ধ্বংস করেছে। মার্কিন F-15 যুদ্ধ বিমান খসে পড়ছে আকাশ থেকে। কিশলয়ের অগ্নিবাণে বিগ ব্রেকিং, মধ্যপ্রাচ্যে চলছে বিশ্বযুদ্ধ এবং মার্কিন যুদ্ধ বিমান মুড়ি মুড়কির মতো ধ্বংস হচ্ছে। F-15 যুদ্ধ বিমান ধ্বংস হয়ে আকাশ থেকে খসে পড়ছে। ভয়ঙ্কর পরিস্থিতি। একের পর এক সেই ব্রেকিং নিউজ কিশলয়ের অগ্নিবাণে পরপর সেই ছবি। প্রথমে দেখালাম ইরানের পরমাণু কেন্দ্রে হামলা। ভয়ঙ্কর ছবি, আকাশ থেকে খসে পড়ছে বিমান, মার্কিন যুদ্ধ বিমান।
সেই বিমানগুলোকে ইরান ধ্বংস করেছে বলে দাবি করছে ইরান। অর্থাৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই পক্ষই। একদিকে ইরানে হামলা চলছে, ইরানে ধূলিসাৎ হচ্ছে একের পর এক বিল্ডিং, একের পর এক সরকারি ভবন, আর অন্যদিকে মার্কিন যুদ্ধ বিমানগুলো আকাশ থেকে খসে পড়ছে এক এক করে। হামলা, পাল্টা হামলা, আঘাত, প্রত্যাঘাত চলছে। এই মুহূর্তে বিগ ব্রেকিং, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হচ্ছে যে ইরান তাদের কোনো বিমান ধ্বংস করেনি। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে ইরান তাদের কোনো বিমান ধ্বংস করেনি। ইরানের মার্কিন যুদ্ধ বিমান ধ্বংসের দাবি নস্যাৎ। তারা বলছে উল্টে কুয়েতের তরফ থেকে ফ্রেন্ডলি ফায়ার হয়ে গিয়েছে, ভুল করে গোলা চালিয়ে ফেলেছে কুয়েত, তার ফলে ধ্বংস হয়ে গিয়ে থাকতে পারে। কিন্তু ইরান ধ্বংস করেছে এই দাবি উড়িয়ে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিগ ব্রেকিং, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দেওয়া হচ্ছে। তারা বলছে তারা কোনো যুদ্ধ বিমান ধ্বংস করেনি, ইরান কোনো যুদ্ধ বিমান ধ্বংস করেনি, বরঞ্চ কুয়েতের তরফ থেকে একটি মিসাইল উড়ে আসায় ফ্রেন্ডলি ফায়ারে ধ্বংস হয়েছে মার্কিন যুদ্ধ বিমান, এমনটাই দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। পরপর ব্রেকিং নিউজ, প্রথমে জানালাম নাতানজ পরমাণু কেন্দ্রে হামলার খবর। অর্থাৎ ভয়ঙ্কর পরমাণু বিকিরণ হতে পারে, পরমাণু যুদ্ধ হতে পারে। পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছে কি? ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছিলেন যদি আমেরিকার উপর হামলা হয় তাহলে পাল্টা হামলা হবে, ভয়ঙ্কর হামলা হবে। আমরা এরপরেই যাব, আমাদের গেস্ট রয়েছেন এবং সরাসরি নজর রাখবো আমরা। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, ইরান নয় কুয়েত ভুল করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানের দিকে গোলা ছুড়েছে, মিসাইল ছুড়েছে, ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তাই মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ধ্বংস হয়ে গিয়েছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, কিন্তু প্রকৃতপক্ষে কি হয়েছে এখনো জানা যায়নি। ইরান দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ধ্বংস করেছে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তাদের বিমানগুলো কুয়েত ধ্বংস করে দিয়েছে। এই দুই খবর আসছে পরপর। তার আগে ব্রেকিং নিউজ, স্পষ্ট ভাষায় জানাচ্ছে ইরান তাদের পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে, নাতানজ পরমাণু কেন্দ্রে। কিশোর অগ্নিবাণের আজকের বিশ্লেষণে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব রয়েছেন, প্রাক্তন সেনাকর্তা। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস রয়েছেন, প্রাক্তন বায়ুসেনা কর্তা। শ্রেয়সী সিংহ গবেষক। নীলাদ্রি ভট্টাচার্য দুবাইয়ে আটকে পড়েছেন এবং আইনজীবী, তিনি গতকালও দেখাচ্ছিলেন। পথিকৃৎ পাইন রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমি কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তবকে দিয়ে শুরু করবো। স্যার, আমরা কোনো স্ট্যান্ড নিচ্ছি না, যুদ্ধ চলছে, ভারত এই মুহূর্তে দেখছে কি হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন, পরপর যেভাবে হামলা হচ্ছে, পরমাণু কেন্দ্রের ওপর হামলার খবর আসছে, যদি সত্যি হয়ে থাকে তাহলে তো এই যুদ্ধ নিউক্লিয়ার ওয়ারের দিকে এগোবে। বলুন স্যার। কিসলয় আসস্থামাহত নরো ওয়া কুঞ্জরো। আমাদের মহাভারতে এই কথাটা বলা হয়েছিল গুরু দ্রোণকে মারার জন্যে। আর গুরু দ্রোণ যখন বিশ্বাস করেনি, উনি বললেন যুধিষ্ঠিরকে বলতে হবে, ধর্মরাজকে বলতে হবে, যিনি কোনোদিন মিথ্যা বলেননি। এইটাই আমরা বলি মিস ইনফরমেশন ক্যাম্পেইন। এই গত দুদিন ধরে, আজকে তৃতীয় দিন আছে, এই দুদিন ধরে আমরা ইরান আর ইসরায়েল, আমেরিকা একদিকে, ইরান একদিকে, এদের মধ্যে যেটা যুদ্ধ আছে ওর মধ্যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন অনেক বেশি আছে। আপনি তো দেখালেন কিছু মুহূর্তে আগে কি যে নেতানিয়াহু বাড়িতে হামলা হয়েছে, কিন্তু কতগুলো সোশ্যাল মিডিয়ায় আছে নেতানিয়াহু মরে গেছেন, নেতানিয়াহু নেই। এই রকমের অনেকগুলো গুজব আপনি এখন দেখালেন। ইউএস এয়ার ফোর্সের একটা সামরিক বিমান পড়ে গেছে, কিন্তু আমেরিকা বলছে না, এটা তো আমার ফ্রেন্ডলি ফায়ারে পড়েছে। এইটাই ডিসইনফরমেশন ক্যাম্পেইন, পারসেপশন ম্যানেজমেন্ট, অ্যালগরিদম ক্যাম্পেইন, ফিফথ জেনারেশন ওয়ারফেয়ার। মাইন্ড ইজ দ্য ওয়েপন, মাইন্ড ইজ দ্য টার্গেট, আমরা বারবার বলছি, রাইট? এটাই আমেরিকা বলে ইনফরমেশন অ্যান্ড ইনফ্লুয়েন্স অপারেশন। কিন্তু আজকে তৃতীয় দিন যখন আমরা যুদ্ধের দিকে তাকাচ্ছি, এই দুদিনের যেটা দেখছি আমরা রিভিউ করে,
ওটা একটা ক্লাসিক্যাল বইয়ের মতন এই যুদ্ধটা খুলে যাচ্ছে। এর মধ্যে কোনো সায়েন্স নেই। হয়তো ওয়েপন বানাতে অনেকগুলো সায়েন্স আছে, কিন্তু যেটা যুদ্ধ কৌশল আছে এটা এখনো এআই তৈরি করেনি, এখনো হিউম্যান মাইন্ড ওটা ডাইরেক্ট করছে। এন্ড সব থেকে বড় জিনিস, গতকাল এই ইনফরমেশন ক্যাম্পেইন শেষ হওয়ার পর যখন আপনারা অনেক জায়গায় 1 কোটি থেকে বেশি আমাদের ইন্ডিয়ানরা ওই খাড়ি দেশে আছে যেখানে যুদ্ধটা হচ্ছে, ওরা যখন টেলিফোনে ভিডিওতে অনেকগুলো খবর বলতে আরম্ভ করলো, ধাপে ধাপে যেরকম পেঁয়াজের আপনার একের পর এক লেয়ার বেরিয়ে থাকে, ওরকম আমরা বুঝতে পারলাম ইরানের যেটা যুদ্ধ করার ক্ষমতা আছে, যেটা আপনার মিসাইল মারার ক্ষমতা আছে, অক্ষুণ্ণ আছে। ওদের যে ড্রোন আছে এখনো কাজ করে যাচ্ছে। এই ইরানকে এত সহজে আমেরিকা আর ইসরায়েল এখন এত টেম করতে পারবে না, পারবে না, পারবে না। একটা মিসাইল যখন, এটা শুধু পুশ বাটন জিনিস নয় কি আপনি একটা পুশ বাটন করলেন আর একটা মিসাইল গিয়ে একটা জায়গায় চলে যাচ্ছে। ঠিক। শ্রীবাস্তব স্যার, আমার একটা প্রশ্ন, নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে যদি হামলা হয়ে থাকে তাহলে পরে গোটা এলাকায় রেডিয়েশনের আশঙ্কা থাকছে কি থাকছে না স্যার? আপনি বলুন, জুন 2025-এ যখন মাদার অফ হোল বম যখন ওরা গিয়ে ফাট হতে মারলো, তখন রেডিয়েশন হয়নি কেন? ওখানে সেন্ট্রিফুগাল জিনিস ছিল না, ওখানে ইউরেনিয়াম ছিল না। যদি ওখানে ছিল না তাহলে আমেরিকা কেন ডিসইনফরমেশন করলো? কেন ওদের ইন্টেলিজেন্স রিপোর্ট বারবার বলছে কি ইরানের হাতে 7 দিন থেকে 8 দিনের মধ্যে ওরা একটা বোমা তৈরি করতে পারে, নিউক্লিয়ার বোমা তৈরি করতে পারে। যদি ওইটাই সৎ হয় তাহলে আজকে যেটা অ্যাটাক আছে এইটা, তাই জন্য এটা ট্রাম্প বলে দিয়েছিলেন যে আমরা ওদের সবাই কিছু আমরা শেষ করব। স্যার স্যার, আমার কাছে ব্রেকিং নিউজ আছে, আমি আপনার কাছে আসি আবার, কিন্তু এই বড় খবরটা দর্শকদের জানাতেই হচ্ছে। তেলের ডিপোয় হামলা হয়েছে, ভয়ঙ্কর হামলার খবর। কিশলয় অগ্নিবাণের ফার্স্ট ব্রেকিং, ফার্স্ট অন রিপাবলিক বাংলা ওয়ার্ল্ড এক্সক্লুসিভ আপনাদের স্ক্রিনে। এবার বেছে বেছে তেলের ডিপোতে হামলা। সৌদিতে ইরানের ভয়ঙ্কর আক্রমণ, সৌদির অন্যতম বড় তেলের ডিপোতে হামলার খবর আসছে। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানি কেন্দ্রে আক্রমণ, সৌদি আরবের ঠিক পাশেই হরমুজ প্রণালী। এশিয়ার 83% তেল সরবরাহ করা হয় হরমুজ প্রণালী দিয়ে। এই হরমুজ প্রণালী একদিকে বন্ধ, অন্যদিকে তেলের ডিপোতে হামলা। তেলের ডিপোতে হামলা হওয়ার ফলে ভয়ঙ্কর পরিণতি হতে পারে। একদিকে গোটা তেলের ডিপো দাউ দাউ করে জ্বলছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ। আমার সঙ্গে শ্রেয়সী সিংহ রয়েছেন, গবেষক এবং পথিকৃৎ আইন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যোগ দিয়েছেন। আমি শ্রেয়সীর কাছে যাব। এই তেলের ডিপোয় হামলা, হরমুজ প্রণালী বন্ধ, এই দুইয়ে মিলিয়ে গোটা বিশ্বে তেলের ক্রাইসিস হবে তো, ক্রাইসিসের দিকে এগোতে পারে তো শ্রেয়সী? অবশ্যই ক্রাইসিস তো হবেই, শুধু তেলের ক্রাইসিস নয়, there would be a huge deficit in huge convulsion in energy also. এই পুরো স্ট্রেট অফ হরমুজের উপরে শুধু একমাত্র ওয়েস্ট এশিয়া নয়, পৃথিবীর বিভিন্ন দেশ ডিপেন্ড করে। আর এখানে যদি আরামকো, জায়গাটার নাম যেটা তুমি বলছো কিশলয়, সেটা হচ্ছে আরামকো অয়েল রিফাইনারি। তো ওখানে যদি সত্যি অ্যাটাক হয়ে থাকে, যেটা আমরা খবরে দেখতে পাচ্ছি, ইট উইল বি আ হিউজ ডিসরাপশন, ক্লোজার অফ স্ট্রেট অফ হরমুজ, আর বিভৎসভাবে এনার্জি আর অয়েল ডেপ্রিভেশন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সেখানে আমরা বিভিন্ন অর্থনৈতিক ইম্প্যাক্টস দেখতে পারবো, যেটা থেকে আমাদের ভারতও ছাড় পাবে না। ভারতও ছাড় পাবে না। আমি আরো একটা ব্রেকিং নিউজ উঠে আসছে নিয়ে আমি পথিকৃতের কাছে যাব। আমার কাছে ব্রেকিং নিউজ আসছে, নীলাদ্রি বাবু আমার সঙ্গে উপস্থিত হচ্ছেন। নীলাদ্রি ভট্টাচার্য আইনজীবী এবং দুবাইতে আটকে পড়েছেন। নীলাদ্রি বাবু, আমি সরাসরি আপনার কাছে যাব। আমার প্রশ্ন হচ্ছে, গতকাল আপনি আপডেট দিচ্ছিলেন, পরপর আপডেট দিচ্ছিলেন, কিভাবে এই মুহূর্তের কি পরিস্থিতি সেইটা জানাচ্ছিলেন। আজকে বলুন নীলাদ্রি বাবু, পরিস্থিতির উন্নতি হয়েছে, অবনতি হয়েছে, আরো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, মিসাইল দেখা গিয়েছে। দর্শকদের সরাসরি আপনি দুবাই থেকে, গ্রাউন্ড থেকে জানান নীলাদ্রি বাবু। কিশলয়, দেখো, আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন। কিছু লোক আজকে বেরিয়েছে, ডেফিনেটলি আজকে একটু লোকজন বেশি আছে, কিন্তু এছাড়াও অ্যালার্টও প্রচুর রয়েছে।
প্রথমত হোটেলদেরকে দুবাই গভর্নমেন্ট অ্যাডভাইস করেছে যে তোমরা খাওয়ার স্টক করে রাখো। আমার ঠিক পেছনে যদি দেখো, তুমি দেখবে ফ্ল্যাশিং লাইট রয়েছে, পুলিশের গাড়ি রয়েছে, ইমার্জেন্সি গাড়ি রয়েছে, ঠিক। সেগুলো সব রয়েছে এখানে রাস্তায়। একটু জুম করলে দেখা যাবে, নাহলে দেখতে আমি পাচ্ছি, একটু জুম নীলাদ্রি বাবু করে দেখতে পাচ্ছি আমি পুলিশের গাড়ি ফ্ল্যাশ করছে আপনার একদম, হ্যাঁ হ্যাঁ। ঠিক কথা। ঠিক ঠিক এটা রয়েছে। এই হলো গিয়ে গাড়ি ঘোড়া শেখ জায়দে আগে একটু বেশি চলছে ঠিকই, কিন্তু অ্যালার্ট যেগুলো দিয়েছে যে হোটেল থেকে না বেরোবার জন্য, হোটেলদেরকে আজকে অ্যালার্ট দিয়েছে তোমরা খাবার সংগ্রহ করে রাখো, কারণ আজকে আরো আশেপাশে অনেকগুলো স্ট্রাইক হয়েছে বলছে। এই যে গতকালকে যেটা আমি দেখিয়েছিলাম স্ট্রেট অফ হরমুজ, সেটা জাস্ট এই বিল্ডিংটা ঠিক পরে, এই বিল্ডিংটা ঠিক পরেই যেখানে মানে ফাঁকা জায়গা দেখছেন, ফাঁকা জায়গা, সেখান থেকে ঠিক, সমুদ্র ফাঁকা শুরু জায়গা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই ফাঁকা জায়গা থেকে সমুদ্র, স্ট্রেট অফ হরমুজটা ওখান থেকে শুরু হচ্ছে। এখান থেকে 33 কিলোমিটার দূরে হলো কি ইরান, যেখানে আজকে ওই বম্বিং গুলো, ওই জাহাজ বম্ব করে দেওয়া হয়েছে, আমেরিকার জাহাজ আর ব্রিটেনের জাহাজ। তো এখানে লোকেদেরকে বলা হয়েছে যে তোমরা বাড়ির থেকে বেরোবে না, আর হোটেলদেরকে বলা হয়েছে খাবার সংগ্রহ করে রাখতে। এছাড়া যেটা আমি বলতে চাইছি যে খবর পাওয়া যাচ্ছে যে ওমানের রাস্তাতে থেকে মাস্কাট থেকে ইন্ডিয়ার জন্য ফ্লাইট চলছে নাকি। তো এখন একটা হুড়োহুড়ি লাগছে ওমানের ভিসা জোগাড় করার জন্য, করে যদি ভায়া ওমান আমরা ফিরে আসতে পারি দেশের মধ্যে। এইটা হলো গিয়ে যেটা লেটেস্ট, যেটা আমরা খবর পেয়েছি এখন অব্দি। হ্যাঁ, মানে ওমান হয়ে ভারতীয়দের ফেরার একটা পথ খুলছে স্যার, আপনি বলছেন ওমান পথ থেকে। খুলছে। হ্যাঁ, হ্যাঁ, পথ খুলছে। নীলাদ্রি বাবু, আমি কিন্তু আরো একবার ওমানের দেখাতে land- বলবো, আমরা হরমুজ প্রণালীর কথা বলছি, আমরা বলছি হরমুজ স্ট্রেট বন্ধ। আপনি যদি স্ক্রিনে থেকে আঙুল দিয়ে একবার পয়েন্ট আউট করে দেখান, আপনি যদি স্ক্রিনে থাকেন এবং দেখান ঠিক কোন দিকটা, আমি ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি, এই ফাঁকা জায়গার দিকে আপনি বলছেন। হ্যাঁ, এই ফাঁকা, হ্যাঁ এখান থেকে দেখুন সবখানে বিল্ডিং রয়েছে, এই ফাঁকা জায়গাটার পর থেকেই সমুদ্র শুরু হয়ে যাচ্ছে, জুমেরা বিচ, আর তারপরে স্ট্রেট অফ হরমুজের। এখান থেকে ইরান 33 কিলোমিটার, পাখি উড়ে গেলে ইরান 33 কিলোমিটার ডিস্টেন্সে এইখান থেকে। এই জায়গা থেকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে ইরান 33 কিলোমিটার দূরে। হ্যাঁ, পাখি ওড়া পথে, এটা স্ট্রেট লাইন যেটা বলে। ইন স্ট্রেট লাইন। নীলাদ্রি বাবু, গতকাল আপনি দেখাচ্ছিলেন, গতকাল যে দর্শকরা দেখেনি, আপনি যদি জায়গাটা যেখানে আপনি দাঁড়িয়ে রয়েছেন এখন কতটা গুরুত্বপূর্ণ আরো একবার কালকে যেমন ভাবে দেখাচ্ছিলেন স্যার, কোন দিকে বুর্জ খালিফা, কোন দিক থেকে আক্রমণ হয়েছে, কোন দিকে বিস্ফোরণ হয়েছে, যদি একবার দর্শকদের জন্য। আমি যদি ক্যামেরাটা ঘোরাই, আমার পেছনে দেখবে একটা বড় বিল্ডিং, ওখানে হলুদ রঙের রয়েছে, হলুদ রঙের পরে একটা খুব উঁচু বিল্ডিং, তার ঠিক পেছনেই হলো গিয়ে বুর্জ খলিফা আর দুবাই মল। এটা হলো গিয়ে দুবাই বিজনেস বে ডিস্ট্রিক্ট, যেটা মেইন ডিস্ট্রিক্ট। বুর্জ খলিফা এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে নয়, এই বড় উঁচু বিল্ডিংটা ঠিক পেছনেই বুর্জ খলিফা। আর যেখানে যেখানে গত পরশুদিন সবকিছু ইভাকুয়েট করে দেওয়া হয়েছিল, দুবাই মলটা ওখানে। হ্যাঁ। আর আমার সামনে আমি দেখাবো যে মেট্রো লাইন কিন্তু এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। এটা হলো গিয়ে মেট্রো স্টেশন সামনে, ঠিক যেখানে স্টেশন দেখতে দেখা যায় পাচ্ছি। যে হ্যাঁ, প্রচুর মেট্রো চলে, কিন্তু মেট্রো কিন্তু খুব কম ইয়েতে চলছে। ওই বড় গাড়ি ঘোড়া বিল্ডিং এর ঠিকঠাক পিছনে চলছে, বুর্জ কিন্তু- খালিফা, এটা মেট্রো লাইন, এবং এই হ্যাঁ। সমস্ত জায়গাগুলো এভাকুয়েট করা হয়েছিল। নীলাদ্রি বাবু, গতকাল থেকে আজ অবধি কোনো নতুন বিস্ফোরণের শব্দ বা সাইরেন কিছু শুনতে পেয়েছেন বা খবর পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, গতকালকে রাত্রেবেলা 12:30টার সময় এই এরিয়াতে নয়, কিন্তু আল কারামা বলে একটা জায়গা আছে এখান থেকে 5 কিলোমিটার দূরে, আল মিনা আল কারামা, ওখানে ওই রাত্রেবেলা সবাইকে অ্যালার্ট দেওয়া হয়েছিল, সবাই বাড়ির থেকে বেরিয়ে আসতে হয়েছিল, কারণ কিছু মিসাইলের ডেব্রি ওইখানে পড়েছিল কালকে রাত্রেবেলা। তো বিস্ফোরকের আওয়াজ রাত্রেবেলাও আমরা শুনতে পেয়েছি, কিন্তু আমাদের এখানে অ্যালার্ট আসেনি। কিন্তু পাশাপাশি 5 কিলোমিটার দূরে আল কারামা এরিয়াতে অ্যালার্ট এসেছিল। সবাই যেরকম আমরা পরশুদিন রাত্রেবেলা বেরিয়ে এসেছিলাম হোটেল রুম থেকে, লোকেদের ওটা আবার বসবাসের জায়গা, ওখানে সবাই লোকেরা বাস করে, তো সবাই বেরিয়ে এসেছিল। গতকাল রাতে আল কারামাতে অ্যালার্টটা ছিল, সেই অ্যালার্টটা মোটামুটি 1 ঘন্টার জন্য থাকে, তারপরে সেটা অল ক্লিয়ার সাইন দেওয়া হয়। নীলাদ্রি বাবু, সোমবার ব্যস্ত দিন, দুবাইয়ের মতো জায়গা, অর্থনৈতিক হাব, আমি তো পার্কিং গুলো ফাঁকা দেখছি আপনার পাশে। খালি কিশলয় খালি পার্কিংই ফাঁকা নয়, আমি বলে রাখি
দুবাইয়ের সব অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, ওয়ার্ক ফ্রম হোম চলছে, স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে, ব্রেকিং স্টক মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে, আর সবাইকে বলা হয়েছে খাওয়ার আর জল সংগ্রহ করে নিজের সঙ্গে রাখতে। আর আমরা যারা মানে বাইরের থেকে এসেছি, আমরা পকেটে পাসপোর্ট নিয়ে ঘুরছি যে কোন সময় কি হবে করে বেরিয়ে যেতে হবে। কি হবে পরিস্থিতি এখনো বোঝা যাচ্ছে না। সিচুয়েশন ইজ ইন ভেরি ফ্লুইড কন্ডিশন। নীলাদ্রি বাবু সঙ্গে থাকুন, ভয়ঙ্কর পরিস্থিতি, গোটা জায়গাটা গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছিলেন নীলাদ্রি ভট্টাচার্য। আমি আসবো নীলাদ্রি বাবু আমার কাছে, আমি ব্রেকিং নিউজ দেব। ব্রেকিং নিউজ কয়েকটার উঠে আসছে আমার কাছে, নিয়ে আমি পথিকৃৎ বাবুর কাছে যাব। উত্তর তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা, গান্ধী হাসপাতালে হামলার খবর পাওয়া যাচ্ছে। উত্তর তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা, গান্ধী হাসপাতালে হামলা, ইসরায়েলের মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতালের একাংশ। বড় ব্রেকিং নিউজ উঠে আসছে, ওয়ার ব্রেকিং, যুদ্ধের ব্রেকিং নিউজ। উত্তর তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা, গান্ধী হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল, মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতালের একাংশ। বিগ ব্রেকিং নিউজ, গান্ধী হাসপাতাল এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত বলে খবর উঠে আসছে। ব্যাক টু ব্যাক ব্রেকিং নিউজ। আরো একটা বড় ব্রেকিং, ইরাকে ড্রোন হামলা, ইরানে এরবিল বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান। ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান, এরবিল বিমানবন্দরে হামলা ইরানের ড্রোন প্রতিহত করলো ইরাক। একের পর এক দেশ, কখনো ইরাক, কখনো লেবানন, কখনো দুবাই, বিভিন্ন জায়গায় হামলার খবর। আর ইরান বারবার নিজের আশেপাশের দেশগুলো আক্রমণ করছে। ব্যাক টু ব্যাক ব্রেকিং নিউজ। কিশোর অগ্নিবাণে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সচিবকে চিঠি লিখলেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। খামেনির মৃত্যুর প্রতিবাদ জানিয়ে চিঠি, ট্রাম্প ও নেতানিয়াহুর শাস্তির দাবি জানিয়ে চিঠি দিয়েছেন আরাকচি। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপের আবেদন নেওয়া হয়েছে। আমি পথিকৃৎ বাবুর কাছে যাব। পথিকৃৎ, আমার প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রসংঘ এর আগে যুদ্ধ দেখলাম ইরান, এর আগে দেখেছি প্যালেস্টাইনের ক্ষেত্রে দেখেছি, এর আগে রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে দেখেছি, কিন্তু আবারও নতুন করে যুদ্ধ এবং অলমোস্ট পরমাণু কেন্দ্রে হামলা হয়েছে বলেও খবর উঠে আসছে। চিঠি লেখা হচ্ছে রাষ্ট্রসংঘকে। রাষ্ট্রসংঘ আদৌ এই মুহূর্তে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতাটুকু রাখে? মানে তারা কি এফেক্টিভলি করতে পারবে কাজটা? প্রশ্ন আমার, আপনি বলুন স্যার। কিশলয়, এই যুদ্ধে থামানোর রাষ্ট্রসংঘের ততটাই ক্ষমতা আছে যতটা ধরে নাও ভুটানের আছে। তো ভুটানের যদি ক্ষমতা না থাকে, তার মানে রাষ্ট্রসংঘের ওই সংগঠনটা, সত্যি কথা যদি খুব সাধারণ মধ্যবিত্ত বাঙালি কথায় যদি বলি, এই রাষ্ট্রসংঘের 5 পয়সা দাম। এরা কোনো যুদ্ধ থামাতে পারে না, এরা আমেরিকার পয়সায় চলে, এরা সব কিছুতে হ্যাঁ মেলায়। এরা ইউক্রেনের যুদ্ধ থামায়নি, 1945 থেকে কোনো যুদ্ধ থামাতে পারেনি। দ্বিতীয় কথাটা হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের সবার বোঝা উচিত যে যদি ইসরায়েল আর আমেরিকা ইরানকে অ্যাটাক করে থাকে, তাহলে ইরান কেন পার্শ্ববর্তী আরব দেশগুলোকে অ্যাটাক করছে? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ইরান মনে করে এই পার্শ্ববর্তী আরব দেশগুলো পুরো একসাথে মিলে দেয়া, যেটাকে ইংরেজিতে বলে হ্যান্ড ইন গ্লাভ, এরা পুরোপুরি মদত দিয়ে ইসরায়েল আর আমেরিকাকে হেল্প করে দিচ্ছে এই যুদ্ধতে করানোর জন্য। কারণ প্রত্যেকটা আমেরিকান মিসাইল যখন ইরানে যায়, আরব এয়ার স্পেসের উপর দিয়ে যায় এবং আরব দেশগুলো কোনোদিন সেটাকে আটকায় না। দ্বিতীয় কথা হচ্ছে, ইরান কালকে একটা কথা বলে দিয়েছে আয়াতুল্লাহ আলী খোমেনির মারা যাওয়ার পরে, যে আমাদের কোনো রেড লাইন নেই। মানে রেড লাইন নেই মানে আমরা কোনো সীমার রেখা করব না, যে এটাতে করবো আর এটাতে করবো না। সেই জন্যে এখন ওদের উদ্দেশ্য যেটা, যে যত সুন্নি আরব দেশ আছে ওখানে, সৌদি আরব, দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস, কুয়েত, প্রত্যেকের যেটা ক্রিটিক্যাল অয়েল ইনফ্রাস্ট্রাকচার, ওদের সবচেয়ে বড় অর্থনৈতিক যেটা বেস লাইন, সেটা হচ্ছে অয়েল। সেই অয়েল ইনফ্রাস্ট্রাকচারটাকে ধ্বংস করে দেওয়া, তাদের ট্যুরিজমটাকে ধ্বংস করে দেওয়া, এবং এমন একটা পরিস্থিতি করা যেখানে প্রচুর বাইরের লোক গিয়ে কাজ করে, তারা যাতে ওখান থেকে প্যানিক বা কিওসে চলে যেতে বাধ্য হয়। সুতরাং তারা চাইবে সেই জায়গার পুরো অর্থনীতি শেষ হয়ে যাক। ইরানের উদ্দেশ্য এখন মনে হচ্ছে যে আমরা যদি শেষ
হয়ে যায় তাহলে তোমাদেরকেও শেষ করে ছাড়বো। রেডিও অ্যাক্টিভ ব্যাপারটা যেটা বলছো, নাটানস আর ফোর্ডোতে আগের 2025-এও অ্যাটাক করেছিল, ওগুলো এত ডিপ আন্ডারগ্রাউন্ডে থাকে, সেখান থেকে রেডিয়েশন হয় না, এবং ইরান এর আগে ওখান থেকে সরিয়ে দিয়েছে। আর আরেকটা কথা আমি বলতে চাই, এই যুদ্ধটা এই মুহূর্তে থামবে না। ইরান কোনো ভেনেজুয়েলা নয়, ইরানের কাছে 3000 ব্যালিস্টিক মিসাইল আছে, 10 থেকে 15,000 ড্রোন আছে। ইরাক আর ইরানের যুদ্ধ 1980-তে 8 বছর ধরে চলেছিল। এবার কি হতে পারে, আমেরিকা 3-4 সপ্তাহের মধ্যে এখান থেকে পালাবে, আমি আপনাকে বলে দিচ্ছি, এবং পুরো জায়গাটা জ্বলতে থাকবে। এটা আরেকটা ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ হবে, এবং কিছুদিন পরে ব্যাপারটা এত নর্মাল হয়ে যাবে যে আমরা এটা নিয়ে হয়তো কথাও বলবো না। তেলের দাম বাড়তে পারে, এবং সেই জন্যই ইন্ডিয়া রাশিয়া থেকে তেল নেওয়া বন্ধ করবে না। এবং এটা থেকে বোঝা উচিত যে রাশিয়া থেকে কেন ইন্ডিয়া তেল কন্টিনিউয়াসলি নিয়ে যায়, কারণ এই সব জায়গাগুলোর এতটাই সিচুয়েশন খারাপ, তার জন্য আমেরিকা অনেকটাই দায়ী যে আমাদের কাছে রাশিয়া থেকে তেল নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সুতরাং পরিস্থিতি খারাপ, ওখানে আমাদের যে পপুলেশন আছে তাদেরকে বার করার চেষ্টা ভারতবর্ষ করছে, কিন্তু অনেককেই ভারতবর্ষ অনেকদিন ধরে বলছে, যারা ওখানে এক্সপার্ট পপুলেশন ইন্ডিয়ার, যে তোমরা ওখান থেকে বেরিয়ে আসো। দুঃখের বিষয়, মানুষ অনেক পরিস্থিতির জন্য বেরোতে পারে না, তাদের চাকরি থাকে, তাদের সংসার থাকে, কিন্তু এই সিচুয়েশনটা এখান থেকে ইমপ্রুভ এই মুহূর্তে করবে না। ইট ইজ আ নো হোল্ডস বার্ড ওয়ার। এই যুদ্ধ আগেও হয়েছে, 1980 থেকে 1988 ইরাক আর ইরানের যুদ্ধ। কিন্তু এতগুলো প্রতিপক্ষ ছিল কি স্যার? এই মুহূর্তে দেখছি তখন না কিশোলয়, তখন ইরাককে পুরোপুরি সৌদি আমেরিকা সবাই সাপোর্ট করে গেছিল ইরানের বিরুদ্ধে, এবং তবুও জিততে পারেনি। 8 বছর ধরে সেই যুদ্ধ চলেছিল, এবারও সেই পরিস্থিতি হতে চলেছে। ব্যাক টু ইউ। এখান থেকে খবর উঠে আসছে, আপনি বলছেন ইরান পিছু হটবে না এবং ইরান এই যুদ্ধ চালিয়ে যাবে। সেখান থেকে ব্রেকিং নিউজ দিয়ে প্রত্যেকের কাছে যাব। ব্রেকিং নিউজ, ইরানের অপারেশন ট্রু প্রমিস চলছে, জানালো ইরানের বাহিনী রিভলিউশনারি গার্ড। ইসরায়েল লক্ষ্য করে মিসাইল বৃষ্টি, ইরানের মিসাইলের পাশাপাশি চলছে ড্রোন হামলা। বিবৃতি দিয়ে জানালো রিভলিউশনারি গার্ড, অর্থাৎ ইরান সেনা জানিয়ে দিচ্ছে তাদের অপারেশন চলবে। ইসরায়েলও জানিয়ে দিয়েছে তাদের অপারেশন চলবে। এই যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমি যাব, আমার সঙ্গে কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব রয়েছেন। স্যার, যুদ্ধ থামার তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইরান বলছে যুদ্ধ চলবে, ইসরায়েল বলছে যুদ্ধ চলবে, হামলা চলছে, আমেরিকা বলছে যুদ্ধ চলবে। যুদ্ধ মানে হয় ভয়, যুদ্ধ মানে হয় মৃত্যু, যুদ্ধ মানে হয় হারবাজি। আপনার নীলাদ্রি বাবু আছেন আজকে যুদ্ধক্ষেত্রে, উনি ওখানে যুদ্ধ চলছে, উনি আমাদের যোদ্ধা। আমি আপনাকে স্টুডিও থেকে স্যালুট জানাচ্ছি স্যার। আপনার চোখে আমি দেখছি একটা গর্বিত ভারতীয়। আপনি ওখানে দাঁড়িয়ে আমাদেরকে সব যুদ্ধক্ষেত্রে যেরকম মহাভারতে সঞ্জয় বলেছিল, আপনি ওরকম আমাদের ভারতীয়কে বলে দিচ্ছেন যে আজকে কুয়েতে কি, দুবাইতে কি কন্ডিশন আছে, রাইট? আর এই তো ভয় যেটা ছিল, ওইটা তো ইরানের লোকের চোখে আমরা দেখতে চাইছিলাম, কিন্তু এর উল্টো হয়ে যাচ্ছে। যতগুলো খাড়ি দেশ, ও খাড়ি দেশের যত লোক আছে ওর চোখে তাকান, ওদের লোকে তাকান। এইটা আমি আপনার নীলাদ্রি বাবু, আপনি যে আমাদের যোদ্ধা আছেন, ওকে আপনাকে বলবো এটা দেখুন, ওখানকার মানুষ কত ভয় করেছে। ওরা ভেবেছিল ইরানকে আমরা 2 দিনের মধ্যে শেষ করে দেব, কিন্তু যখন এটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন, যখন এটা ইনফরমেশন এন্ড ইনফ্লুয়েন্স অপারেশন, সাইকোলজিক্যাল অপারেশন, আপনার অ্যালগোরিদম ওয়ারফেয়ার, 5th জেনারেশন ওয়ারফেয়ার, এর ইফেক্টটা শেষ হওয়ার পর আপনার মতন যোদ্ধারা, যারা 1 কোটি আমাদের ভারতীয় এই খাড়ি দেশে আছে, ওরা যখন ওখান থেকে নিজে মোবাইল ফোন এতে কথা বললো, আমরা জানতে পেরেছি ওখানে এই পুরো খাড়ি দেশে ভয় আছে। কেন ভয় আছে জানেন? আমরা বড় বড় কথা বলি, ওই যে 7খানা যেটা আপনার খাড়ি দেশ আছে, যেখানে আর্মি আছে, ওদের কাছে আর্মি নেই। ওরা চায় না ওদের দেশে মাটিতে কোনো আর্মি হোক, আর তাই জন্য ওরা ইউএস কে বললো তুমি পয়সা নাও আর আমাদের হয় তোমরা যুদ্ধ করো। কর্নেল স্যার, আজকে আমেরিকা ওখানে নেই। কর্নেল স্যার, আপনি যে কথা বলছেন, আমি নীলাদ্রি বাবুকে আরো একবার নীলাদ্রি বাবুর সঙ্গে কথা বলবো। নীলাদ্রি বাবু, সত্যি স্যালিউট, আপনি যেভাবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে আপনি আমাদেরকে গোটা এলাকা দেখাচ্ছেন, সত্যি স্যালিউট। কিন্তু আমরা জানতে চাইছি, আরো জানতে চাইছি পরিস্থিতি। কিশোরলয়, আমার ঠিক পেছনে আমি আঙ্গুল দিয়ে দেখাবো, তুমি বুর্জ খালিফা দেখতে পাচ্ছ। ওই যে বলেছিলাম হলুদ বিল্ডিং এর পেছনে, দেখো আমার ঠিক পেছনে বুর্জ খালিফা দেখা যাচ্ছে।
ঠিক বুর্জ খালিফা ঠিক, দেখা যাচ্ছে, আমি secondly- দেখতে পাচ্ছি, ঠিক দেখা যাচ্ছে হ্যাঁ, বুর্জ খালিফার যে চূড়োটা secondly, সেটা এখন- দেখা যাচ্ছে আপনার পিছনে, ঠিক স্যার। হ্যাঁ 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 ঠিক। এবার এই যে রাস্তাটা যেটা দেখছো, হ্যাঁ। এটা যেটা কালকেও বলেছিলাম শেখ জায়েদ রোড, এখন এখানে বাজে 5টা, বিকেল 5টা, এখানে অফিস ছুটি হয়ে গেছে, কারণ এখানে অফিস টাইমিং 3:30 4টার সময় শেষ হয়ে যায়। আর ইফতারের জন্য এই রাস্তায় পুরো জ্যাম থাকতো, এই রাস্তাতে মানে গাড়িটা খুব আস্তে চলতো। আজকে দেখো লোক, রাস্তা কিন্তু এখনো ফাঁকা। এটা গেল সেকেন্ড। থার্ড, যেটা অ্যাডভাইসারি আজকে সকালে আমরা দেখলাম, মানে দুবাই গভর্নমেন্ট রিলিজ করেছে, গতকালকে রাত্রে নাকি 580 খানা ড্রোন নিউট্রালাইজ করেছে ওরা। 587 ড্রোনস নিউট্রালাইজ করেছে দুবাই গভর্নমেন্ট, মানে যেটা ইরান থেকে ফায়ার 580টা হয়েছিল। ড্রোন আপনি যেখানে রয়েছেন সেদিকে উড়ে আসছিল, দুবাই সরকার, দুবাইয়ের প্রতিরক্ষার তরফ থেকে 580টা ড্রোন নিউট্রালাইজ করা হয়েছে। কিন্তু ভয়টা হচ্ছে Neutralize করা হয়েছে। যদি 579টা নিউট্রালাইজ করতে গিয়ে একটাও মিস হয়ে যেত, ওই একটা ড্রোন নিয়ে এক্স্যাক্টলি, ভয়। ভয় সেই একটাকে নিয়ে। দেখো কোনটা বেঁচে গেছে সেটা নয়, যেটা এফেক্ট করবে সেটাকেই দেখতে হবে। তো এখন যেটা আমরা ভাবছি যে ওমানের ভিসাটা যদি কোনো মতে অ্যাপ্লাই করে ওমান হয়ে যদি আমরা দেশে ফিরে আসতে পারি, এটা একটা মানে কল্পনা চলছে, দেখি কতটুকু সাকসেসফুল হব, কারণ সময় ঠিক নেই। আর দুবাইতে দেখো কিশলয়, এরা তো কোনোদিন যুদ্ধ দেখেনি, তো যুদ্ধর যেগুলো যেমন শেল্টার বা অন্য জিনিসগুলো ওরা কিন্তু যায় না। আর দুবাই একটা ফিনান্সিয়াল হাব, এখানে একটা বিল্ডিংও যদি ভেঙে পড়ে বা বম পড়ে যায়, আমরা মনে আছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গোয়াতে 2 ঘন্টার মধ্যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পড়ে গিয়েছিল, এরকম একটা বিল্ডিং আমার পেছনে যেগুলো বিল্ডিং দেখতে সবগুলোই। ঠিক, নীলাদ্রি বাবু সঙ্গে থাকুন। ব্রেকিং নিউজ, আরো একটা ব্রেকিং নিউজ উঠে আসছে, আরো একটা ব্রেকিং নিউজ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বার্তা, আশা করছি দ্রুত যুদ্ধ বন্ধ হবে। ফের পরমাণু আলোচনায় বসার আহ্বান জানিয়েছে IAEA। আহ্বান IAEA এর প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসির। আজকে গ্রোসি বার্তা দিয়েছিলেন, যদি কোনোভাবে কোনো পরমাণু কেন্দ্রে আঘাত আসে তাহলে তা ভয়ঙ্কর আকার ধারণ করবে, বিকিরণ হবে, রেডিয়েশন হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বার্তা, আশা করছি যুদ্ধ দ্রুত বন্ধ হবে, এই কথা বলছে এবং আলোচনার কথা বলছে। শ্রেয়সী সিংহর কাছে যাব। শ্রেয়সী ম্যাডাম, আপনার কাছে আমার প্রশ্ন, আলোচনার বার্তা আসছে, IAEA এর তরফ থেকে আলোচনায় বসার কথা বলা হচ্ছে, আলোচনায় বসবে ইরান ইসরায়েল, মনে হচ্ছে মানে এখনের পরিস্থিতিতে তো কোনো দিকে আমার মনে হচ্ছে না যে এই দুই পক্ষ আলোচনায় বসতে আগ্রহী, মিসাইল ছোড়াছুড়ি চলছে একে অপরের দিকে। আমার মনে হয় সাইকোলজিক্যালি অ্যান্ড পলিটিক্যালি একটা ঠিক সময় হচ্ছে টু ওয়েট ফর ফিউ ডেজ অ্যান্ড দেন গো ফর আ ডিসকাশন। কারণ এই মুহূর্তে দুটো পক্ষই পলিটিক্যালি খুব হাই অল্টিটিউডের ইগোতে রয়েছে। তাদের ইগোটা এতটাই বেশি যে আলোচনা মানেই হচ্ছে হার মেনে নেওয়া। সেটা আমার কখনোই মনে হয় না দুই তরফ থেকে কোনো ডিএসকেলেশনের এফোর্টস এই মুহূর্তে আসবে। আর গিভেন ইউএসএ নেচার যদি আমরা দেখে থাকি, এর আগে যত প্রাক্তন রেজিম চেঞ্জেস হয়েছে, এর আগে যতগুলো হয়েছে, ইউএস কোনোদিনও পিছুপা হবে না। ইউএস প্রভোক করবে ইসরায়েলকে এবং ইসরায়েলও সেই দিকেই এগোবে, যেটা আমার মনে হয়। আর ইরানও পিছুপা হবে না, দেন ইট উইল বি আ বিগ লস। কারণ ইরান একটা শিয়াইট মডেল, মানে একটা শিয়াইট সিম্বলিজম, শিয়া স্ট্রেংথ সিম্বলিজম, সেটাকে তারা ধরে রাখতে সবসময় চাইবে, তারা পিছুপা হবে না। ওদের সুপ্রিম লিডার মারা গেছে যেটা বলা হচ্ছে, অ্যালিজেডলি মারা গেছে যেটা বলা হচ্ছে, এবং তারা পিছুপা হবে না। তো ইট উইল বি বেটার যে কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কিছুদিন তাদের ওয়েট করা উচিত, ইমিডিয়েটলি আলোচনায় বসবে না। আর আমার মনে হয় তাছাড়া প্রত্যেকটা পাওয়ার যারা এই রিজিয়নে ইনভলভ, তাদের সবারই একটা না একটা স্পিল ওভার এফেক্ট, তাদেরকে একটা স্পিল ওভার এফেক্টের মধ্যে দিয়ে যেতে হবে। ভারতও সেখানে ব্যতিক্রম নয়। তো প্রত্যেকটা পাওয়ারই ইনভেস্টেড এই পুরো যুদ্ধটাতে। আমরা যদি নন অ্যালাইনড মেনটেনও করি, নন অ্যালাইনমেন্ট, যে আমরা স্ট্র্যাটেজিক নন অ্যালাইনমেন্ট মেনটেন করছি, সেটা বলাটা ঠিক না। কারণ আমাদেরও যথেষ্ট স্টেক আছে ওই রিজিয়নে, এবং ভারতের পক্ষ থেকেও এবং বিভিন্ন আরো যারা এই রিজিয়নে যেই নেশনসের স্টেক আছে, তাদেরও ডিএসকেলেশনের দিকে যাওয়া উচিত। ইমিডিয়েট ডিএসকেলেশন একটাই উপায়, কিন্তু হবে বলে মনে হয় না। একদম হবে বলে মনে হচ্ছে না, কারণ যুদ্ধ যেভাবে চলছে এখানে দাঁড়িয়ে আলোচনা এবং ডিএসকেলেশন দূর দূরান্তের আশা মনে হচ্ছে। কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব হাত তুলছেন, বলুন স্যার।
আমাদের মহাভারতে পাণ্ডব পাঠিয়েছিল কৃষ্ণকে, দুর্যোধনকে বলতে তুমি যদি অর্ধেক রাজ্য না দাও আমাকে 5টা গাঁও দেবে। এই ওমানের কাছে একটাও রাউন্ড ফায়ার হয়নি কেন? ওটাও তো খাড়ি দেশ আছে, কেন যে ওরা মধ্যস্থা মিডিয়েটর করছিল? ওদের ফরেন মিনিস্টারে আপনি টুইটার গুলো পড়ে নিন। There is no reason to attack Iran. ইরান মেনে নিয়েছিল যে আমি নিউক্লিয়ার বোমা যতগুলো আছে আমি রোল ব্যাক করছি, আমাদের সব জিনিস পিসফুল হবে। তবে কেন ট্রাম্প এটা করলেন? ট্রাম্প করলেন ওনার অবজেক্টিভ আর এন্ড স্টেটটা কি? ওনার একটা যুদ্ধের একটা শুরু করার জন্য একটা অবজেক্টিভ থাকে, একটা এন্ড স্টেট থাকে, দুটো। উনি বিশ্বে এনার্জি কন্ট্রোল করতে চান। এখন ভেনেজুয়েলা ওনার কাছে আছে, ওখান থেকে উনি তেল বিক্রি করতে চান। আর দ্বিতীয়, চায়নাকে উনি চোখ করতে চান। আগে ভেনেজুয়েলা, এখন ইরান। চায়নার কাছে যদি এরকম চলে তাহলে হবে না। তাহলে এই কথাটা কেন আইএই কে কেন বলা হচ্ছে কি তুমি আমার মধ্যস্থতা করো? আমরা জানি আমেরিকান যেটা সেনা আছে ওর এখন অত শক্তিশালী নয়। ঠিক। ওদের সব জায়গায় হামলা হচ্ছে। আমার একটা ব্রেকিং নিউজ আসছে, নিয়ে আবার আলোচনায় আসছে। বিগ ব্রেকিং নিউজ, সৌদির যুবরাজের সঙ্গে সরাসরি কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদি আরবের যুবরাজের সঙ্গে কথা মোদীর, মোহাম্মদ বিন সালমানকে ফোন প্রধানমন্ত্রীর, বাহরিনের রাজার সঙ্গে কথা মোদীর। দু দেশের ওপর হামলার নিন্দা প্রধানমন্ত্রী। দুই দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রধানমন্ত্রী সরাসরি ভারতীয়দের নিরাপত্তা নিয়ে কথা বলছেন এবং এই দেশের প্রধানদের সঙ্গে ফোনে কথা বলে ইন্টারাপ্ট করছেন। এবং আমি যাব পথিকৃৎ বাবুর কাছে। পথিকৃৎ বাবু, ভারতের অবস্থান স্পষ্ট। ভারত চায় যুদ্ধ থামুক, ভারত চায় শান্তি ফিরুক, ভারত চায় আলোচনা চলুক। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের রাশিয়া থেকে তেল কেনা বা অল্টারনেটিভ এনার্জিগুলো খোঁজ করা কতটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল সেই সময়, আজ দাঁড়িয়ে স্পষ্ট হচ্ছে। পথিকৃৎ বাবু। হ্যাঁ, অবশ্যই। এবং আপনি দেখুন, যখন এই ট্রেড ডিলের কথাটা ওঠে তখন আমেরিকা থেকে নানান রকম ডিসইনফরমেশন চালানো হয় যে ইন্ডিয়া নাকি বলে দিয়েছে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে। এখনো আজকে যখন আমরা কথা বলছি, ইন্ডিয়া এখনো প্রত্যেক দিন 1 মিলিয়নের বেশি ব্যারেল তেল প্রত্যেক দিন রাশিয়া থেকে আসছে এবং এটা বাড়বে, কারণ আর কোনো উপায় নেই। আজকে যদি রাশিয়া থেকে ইন্ডিয়া তেল না কেনে, যেভাবে গ্লোবাল ক্রুড অয়েল প্রাইস বাড়ছে এই মিডল ইস্টের এই পরিস্থিতির জন্য, তাতে কি হবে? তেলের দাম আরো বাড়তে থাকবে। সুতরাং প্রাইস অফ অয়েলকে স্টেবিলাইজ করার জন্য ইন্ডিয়ার কাছে রাশিয়া থেকে তেল কেনা ছাড়া অন্য কোনো উপায় নেই। এবং পাশ্চাত্য দেশগুলো চাইবে যে ইন্ডিয়া যাতে রাশিয়া থেকে তেল কেনে, যাতে তাতে কি হবে? স্টেবিলাইজ হবে প্রাইসটা। ইন্ডিয়া প্রায় 40টা দেশ থেকে তেল কেনে এবং এই যে ডাইভার্সিফিকেশন অফ দ্য অয়েল এনার্জি বাস্কেট যেটাকে বলে, এটা করে রেখেছিল এই একটা বড় কারণে। কারণ এই যে যুদ্ধটা চলছে না, এটা প্রত্যেকেই মনে করে তাদের একটা অস্তিত্বের লড়াই। দিস ইজ অ্যান এক্সিস্টেন্সিয়াল ওয়ার। এখানে ইরান নিজের এক্সিস্টেন্সিয়াল ওয়ার করছে, কারণ আপনার দেশের সুপ্রিম কমান্ডারকে যদি কেউ মেরে দেয়, আপনি তারপরে কি নেগোসিয়েশন করবেন? আপনি কি কথা বলবেন? কার সাথে কথা বলবেন? এই মুহূর্তে ইরানে আপনি কারোর সাথে কথাই বলতে পারবেন না। ওদের যেটা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আছে, ওরা আলাদা প্যারালালি অপারেট করছে। ওরা নিজেদের দেশের ফরেন মিনিস্টার বা কারুর কথাই শুনছে না। ঠিক। দ্বিতীয় কথা হচ্ছে যে সুন্নি আরব দেশগুলো এখানে আছে, এখানে একটা শিয়া সুন্নি অ্যাঙ্গেল আছে, এটা বুঝতে হবে। এটা শুধুমাত্র ইরান ভার্সেস আমেরিকার যুদ্ধ নয়। সুন্নি আরব দেশগুলো কোনোদিনই চায়নি যে ইরানের হাতে একটা অস্ত্র আসুক, নিউক্লিয়ার অস্ত্র। তৃতীয়ত, এই যে হেজবোল্লাহ বা হামাস বা হুদির সঙ্গে সবচেয়ে বড় লড়াই কার জানেন? ইসরায়েলের নয়, সৌদি আরবের। এবং এই যে একটা মাল্টি ডাইমেনশনাল কনফ্লিক্ট চলছে, এখানে ভারতবর্ষের এই মুহূর্তে কিছু করার নেই। আমরা যতই চাই যে শান্তি ফিরুক। আপনার কাছে ফেরত আসছি, একটা ব্রেকিং নিউজ নিয়ে আসছি, গুরুত্বপূর্ণ ব্রেকিং। এবার গ্রিস এই যুদ্ধে জড়িয়ে পড়লো। ইউরোপিয়ান শক্তিগুলো একের পর এক এই যুদ্ধে জড়াচ্ছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা গ্রিসের। 2টো যুদ্ধ বিমান পাঠালো গ্রিস। সাইপ্রাসের সাহায্যে যুদ্ধ বিমান পাঠালো গ্রিস। 2টো F-16 যুদ্ধ বিমান পাঠালো গ্রিস। এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়লো গ্রিস। আমার প্রশ্ন হচ্ছে, পথিকৃৎ বাবু, এর আগে আমরা দেখেছি ফ্রান্সের তরফ থেকে যুদ্ধ জাহাজ পাঠানো হয়েছে। ইউকের যুদ্ধ যে বেস আছে, ব্রিটেনের এয়ারবেসগুলো ব্যবহার করতে দেওয়া হচ্ছে আমেরিকাকে। জার্মানিও মার্কিন দিকে ঝুঁকে রয়েছে। এবার গ্রিস জড়িয়ে পড়লো যুদ্ধে, অর্থাৎ এটা তো বিশ্বযুদ্ধের দিকে করছে।
ওয়ার্ল্ড ওয়ার কিনা জানি না, কিন্তু ওয়ার্ল্ড ইজ অ্যাট ওয়ার এটা আপনি বলতে পারেন, কারণ এইখানে গ্রিস যে কারণে সাইপ্রাসের দিকে গোটা আসছে, কারণ বিশ্ব সাইপ্রাসে দ্বিপাক্ষিক হয়ে যাচ্ছে, দুটো পক্ষে ভাগ হয়ে যাচ্ছে স্যার। দুটো পক্ষ না, 3-4টে পক্ষ হবে, কেউ কারোর কথা শুনছে না। আজকে পাকিস্তান আমেরিকাকে সাপোর্ট করার সব ব্যাপারে এই মুহূর্তে পাকিস্তানে একটা আলাদা লড়াই চলছে, কারণ পাকিস্তানের যে শিয়া পপুলেশন আছে তারা হামলা করেছিল এই যে করাচিতে বোধহয় ইউএস কনসুলেট, সেখানে আমেরিকা গুলি করেছে, 10-15 জন অফিসিয়ালি মারা গেছে, হয়তো তার চেয়ে বেশি মারা গেছে। এখন আমেরিকার বিরুদ্ধে শাহবাজ শরীফ কি বলবে বা সাপোর্ট করতে পারবে? সেখানে একটা পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ চলছে, ইরানের সঙ্গে সৌদি আরবের লড়াই চলছে। একটা এই যুদ্ধে যদি একটা এমন পরিস্থিতি হয় যে ইরান পুরো শেষ হওয়ার দিকে, তখন রাশিয়া চুপ করে বসে থাকবে না। এর পরের যদি ফ্রান্স বা জার্মানি এরা এই যুদ্ধে ইনভলভ হওয়ার চেষ্টা করে, আপনি দেখবেন রাশিয়া ইউক্রেনের প্রতি যুদ্ধ আরো বাড়িয়ে দেবে। আমি যাতে কিনা প্রত্যেকের এই কাছে যে যাবো। আমার ইউরোপিয়ান আপনার কাছে শেষ প্রশ্ন আছে স্যার, ইরান তাহলে কাকে পাশে পাবে? ইরানের পাশে শুধু হাউথি, হামাস আর হিজবুল্লাহ থাকবে? 30 সেকেন্ডস করে প্রত্যেকের কাছে, প্রতিকৃত বাবু 30 সেকেন্ডস। এটার একটা খুব অদ্ভুত প্রশ্ন হচ্ছে, ইরানকে আজকে এরা এতগুলো দেশের সঙ্গে শত্রুতা করে রেখেছে, এটা একটা প্রবলেম। তাদের সাথে ইসরায়েলের একটা প্রবলেম আছে, তাদের সাথে আমেরিকার একটা প্রবলেম আছে, কিন্তু আরব দেশগুলো তাদেরকে খুব একটা পছন্দ করে না। এই মুহূর্তে খুব একটা কেউ কিন্তু ইরানের পাশে নেই, কিন্তু হয়তো রাশিয়া অনেক অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে, কিন্তু কেউ কিন্তু ফিজিক্যালি এসে ইরানের হয়ে যুদ্ধ লড়ছে না, এটা বাস্তব। ওখানকার মুসলিম দেশগুলো কিন্তু ইরানের সঙ্গে লড়ছে না, এই বাস্তবটাকে মানতে হবে। সুতরাং এই মুহূর্তে আমার মনে হয় না কেউ অফিসিয়ালি এসে ইরানের হয়ে আমেরিকা বা সৌদি আরব বা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। এবার আমি কর্নেল স্যারের কাছে যাবো, আবার 30 সেকেন্ড দেবো। তার আগে বলে রাখি, স্পেন জানিয়ে দিয়েছে স্পেনের মাটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবে ইরানের ওপর হামলা করতে পারবে না, তাই জন্য স্পেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি এয়ারক্রাফট উড়ে চলে যাচ্ছে, মানে স্পেনে তারা ব্যবহার করতে দেবে না। দুপক্ষ হচ্ছে দ্বিপাক্ষিক। বলুন স্যার, কর্নেল স্যার 30 সেকেন্ড। দেখুন, আজকে আমাদের 1 কোটি থেকে বেশি ভারতীয়রা ওখানে আছে আপনাদের কারি দেশে, ওরা বুকে আমাদের তিরঙ্গা লাগিয়ে আমাদের দেশের দিকে তাকাচ্ছে। যদি ওদের উপরে কোনো বিপদ হয় তাহলে আমাদের রাষ্ট্র কি করবে? আমি বলতে চাইছি, এই যে নীলাদ্রি বাবু যে আমাদের ওয়ারিয়ার যে যোদ্ধা, উনি আজকে দুবাইতে আছেন, ওরকম কোটি মানুষকে আমি বলতে চাইছি, আমরা তোমাদের সঙ্গে আছি। এই আমাদের দেশ, আমাদের সংবিধান, আমাদের গভর্নমেন্ট সবাইকে ওখান থেকে বের করবে। আর হ্যাক্সাগোনাল ডিপ্লোমেসিটা ভুলে যাবেন না, ওর মধ্যে গ্রিসও আছে। ঠিক, 30 সেকেন্ডস, একদম কনক্লুডিং কমেন্টস শ্রেয়সী সিংহ। আমার মনে হয় ইরান এখন এমন একটা পরিস্থিতিতে আছে যে ফিজিক্যালি তার পাশে কেউ দাঁড়াবে না, বাট দেয়ার উইল বি আ কোয়াইট সাপোর্ট। যেরকম চায়না লং টার্ম স্ট্র্যাটেজিক পার্টনার, মন থেকে সাপোর্ট করলেও পাশে এসে দাঁড়াতে পারছে না বিকজ অফ আমেরিকান প্রেজেন্স। রাশিয়া একটা প্র্যাগম্যাটিক সিকিউরিটি অ্যালাই, আর তাছাড়া ওদের যে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, যেরকম তুমি বললে হেজবুল্লাহ লেবাননে, হাউতি ইয়েমেনে, হামাস, ভেরিয়াস মিলিশিয়াস অফ ইরাক, এরা সাপোর্ট করবে। আর আরো 2-3টি ইম্পর্টেন্ট দেশ, একটা হচ্ছে নর্থ কোরিয়া, খুব হেভিলি স্যাংশনড বাই দ্য ইউনাইটেড স্টেটস, সে পাশে থাকার চেষ্টা করবে। ভেনেজুয়েলা, কিউবা, বলিভিয়া, বাট এরা কেউই মেজর পাওয়ার্স নয় এক্সেপ্ট ফর নর্থ কোরিয়া এন্ড রাশিয়া। ব্রেকিং নিউজ আছে, তারপর নীলাদ্রি বাবুর কাছে যাচ্ছি। ব্রেকিং নিউজ, 30 থেকে 40% গ্যাসের দাম বাড়লো ইউরোপে। বিগ ব্রেকিং, ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে এটা। ইরান ইসরায়েল যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালী এবং তার ফলে চড়চড়িয়ে বাড়ছে জ্বালানি গ্যাসের দাম। ইউরোপে একলাফে বাড়লো গ্যাসের দাম বাড়লো 30 থেকে 40%। গ্যাসের দাম ইউরোপে বাড়লো 30 থেকে 40%। ভয়ঙ্কর ব্রেকিং নিউজ এটা। আমি নীলাদ্রি বাবুর কাছে যাব। নীলাদ্রি বাবু, আমি যাব একবার আপনার কাছে। আপনার ফ্রেমটা রোটেট হয়েছে, একবার ঠিক করে নিলে যাব নীলাদ্রি বাবুর কাছে। তার আগে আরও একবার জানিয়ে রাখি, 30 থেকে 40% জ্বালানি গ্যাসের দাম বেড়ে গিয়েছে ইউরোপে। ভারতে এখনো পর্যন্ত দাম বাড়েনি, কিন্তু যদি এভাবে যুদ্ধ চলতে থাকে তাহলে ভারতেও দাম বাড়বে, এই আশঙ্কা থাকছে। নীলাদ্রি বাবু, একদম কনক্লুডিং কমেন্ট আপনার কাছে, এই মুহূর্তের পরিস্থিতি একবার দেখিয়ে দিন। এখানে ইন্টারনেটে খুব প্রবলেম হচ্ছে বলে না দেখা যাচ্ছে, বলুন। পরিস্থিতি যেটা দেখি, হ্যাঁ পরিস্থিতি যেটা রয়েছে সেটা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, যুদ্ধ পরিস্থিতিতে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, যুদ্ধ আমি যদি যাওয়া যায় একদম শেষ একটা, নীলাদ্রি বাবু যদি থাকেন তাহলে আমি যাবো। হ্যাঁ বলুন। আমরা চেষ্টা করব যদি কোনোভাবে ইন্ডিয়া ফিরে আসা হয়
কারণ এখন মনে হচ্ছে দেশে যত তাড়াতাড়ি ফিরে আসতে পারবো সেটাই আমাদের জন্য বেটার হবে। মানে এখন আর এখান থেকে মনে হচ্ছে যেভাবে, কারণ এই জিনিসটা বাড়বে, এই জিনিসটা কমবে না, যা বোঝা যাচ্ছে এখানে লোকের নিয়ে থেকে এই জিনিসটা বাড়বে, এই জিনিসটা কোনোভাবেই কমবে না। যত তাড়াতাড়ি ফিরে আসা যায় যেভাবেই হোক সেইভাবে চেষ্টা করা হচ্ছে। এখানে আমায় শেষ করতে হচ্ছে। আপনি গতকাল বলেছিলেন মেরা ভারত মহান, যে কোনো পরিস্থিতিতে ভারত নিজেদের নাগরিককে ফিরিয়ে আনবেই আনবে। তাই ভারতীয় নাগরিকরা কোথাও কোনো পরিস্থিতিতে ফেসে গেলে চিন্তা করেন না, কারণ তারা জানেন যতই যুদ্ধ হোক ভারত তাদের ফিরিয়ে আনবে। একদিকে ভারত নাগরিকদের ফিরিয়ে আনবে সেই তথ্য রয়েছে যেমন, তেমনি এটাও সত্যি যুদ্ধ ভয়ঙ্কর হচ্ছে, যুদ্ধ বাড়ছে, পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছে। যদি নিউক্লিয়ার ওয়ার হয় তাহলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি গোটা বিশ্বের ওপর নেমে আসবে, ভারতের ওপরেও প্রভাব পড়বে। এই সমস্ত খবরের দিকে, ব্রেকিং নিউজের দিকে নজর থাকছে। ফিরছি ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। কোনোভাবেই যুদ্ধে জড়াবে না স্পেন। ইরানের বিরুদ্ধে স্পেনের সেনাঘাঁটি ব্যবহার করা হবে না, আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দিল স্পেনের সরকার। স্পেনের সেনাঘাঁটি ছাড়লো মার্কিন যুদ্ধবিমান। মার্কিন যুদ্ধবিমান স্পেনের সেনাঘাঁটি ছেড়ে ফিরে যাচ্ছে। কোনোভাবেই যুদ্ধে জড়াতে চাইছে না স্পেন। ইরানের বিরুদ্ধে স্পেনের সেনাঘাঁটি ব্যবহার করা হবে না, আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দিল স্পেনের সরকার। স্পেনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে স্পেনের মাটি ব্যবহার করা যাবে না। স্পেনের সেনাঘাঁটি ছাড়লো মার্কিন যুদ্ধবিমান। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।